দর্শক, খুবই অবাক করা একটা কাহিনী পড়লাম, জানলাম। পলাতক শেখ হাসিনার দুই সহযোগী সালমান এফ রহমান এবং ব্যারিস্টার আনিসুল হক, তারা কি পরিমাণ প্রভাবশালী ছিলেন, কি পরিমাণ অর্থকড়ির মালিক ছিলেন নিশ্চয়ই আপনারা জানেন। শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। সেই মানুষ দুটি সাগরে ভেসেছিলেন 7 দিন। কল্পনা করতে পারেন? এবং এর মূল কারণ ছিল তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। 5 তারিখের যেই ঢাকার পরিস্থিতি দেখে তাদের ভেতরে এতটা আতঙ্ক ভর করেছিল যে তারা জীবন বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে তারা হয় ভারত অথবা মিয়ানমার চলে যেতে চেয়েছিলেন। সেই কাহিনী দর্শক এখন প্রকাশ হয়েছে। চ্যানেল 24-এর এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। তাতে বলা হচ্ছে, পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার, ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। পরে 13ই আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এক ভয়ঙ্কর একটা কাহিনী। এটা বিশ্বাস করা যায় না যে এর ভেতরে এত কিছু ঘটে গেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের অবস্থা ভয়ঙ্কর এটা বুঝতে পেরে সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরায়। অর্থাৎ 5ই আগস্ট তিনি যখন হাসিনা সরকারের পতন ঘটে তখনই তো বুঝতে পারছে যে তার অবস্থাটা কী হবে, সাথে সাথে বাসা থেকে বের হয়ে যান। তারপর আশেপাশের অবস্থা দেখে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাননি। তারপরে চলে যান উত্তরায়, নিজের মালিকানাধীন একটি জুট মিলে। আচ্ছা, সেখানে কি হলো? সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন। তার যে সফেদ সাদা দাড়ি ছিল সেটা নিজেই কাটছে, অর্থাৎ চেহারা পরিবর্তন করছে যাতে তাকে কেউ চিনতে না পারে। পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে এসব কথা বলেন তিনি। সালমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসাবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন আইনমন্ত্রী আনিসুল হককে। এইটা অবশ্য বিস্তারিত জানা যায়নি আনিসুল হক কিভাবে কোন পথে এসে সালমান এফ রহমানের সঙ্গে একজোট হলেন এবং তারপরে তারা রওনা হলেন দেশ ছাড়ার উদ্দেশ্যে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। চিন্তা করেন, নৌযানে করে তারা চলে যায় ভোলায়। যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। সম্ভবত ট্রলারের চালক বা মালিক তারাই এইগুলি অ্যারেঞ্জ করে দেন। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা। চিন্তা করছেন? তারপর কি হলো? সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হয় নৌকার সারেং ফিরে আসেন ভোলা এলাকায়। সেখান থেকে আর সুবিধা করতে পারেনি, দেখছে যে না, পারা যাবে না, ফিরে আসছে ভোলায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেন সালমান। বলেছেন, শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদেরকে সালমানকে চিনিয়ে দেন। অনেকে এই জন্য ট্রল করছে যে সালমান এফ রহমান খুব ভুল করছে আনিসুল হককে সাথে নিয়ে, কারণ সালমান এফ রহমান তার নিজের চেহারা পাল্টায় ফেলছে, কিন্তু
আনিসুল হককে তো পাল্টানো যায়নি, যার জন্য আনিসুলের কারণে সালমান এফ রহমান ধরা পড়ছে, আর সালমান এফ রহমান নিজেই কিনে দিচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে। ডিএমপি সূত্র বলছে গত 13ই আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন, তখন সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরের দিন 14ই আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের রিমান্ড চলছে, এখনো রিমান্ডে আছে। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আরেকটা বিস্তারিত জানা যায়নি যে তাহলে সুন্দরবন থেকে তারা ভারতে ঢোকার চেষ্টা করছে, পারে নাই, মিয়ানমারও ঢুকতে পারেনি, পরে কি তাহলে তারা মানে ট্রলার নিয়ে চলে আসে সদরঘাটে, মানে অর্থাৎ আবার মানে ফিরে এসে অন্য পথ দিয়ে যাবেন এমন চিন্তা করছেন কি আমি যাই না, হয়তো সেটাই হতে পারে। মানে টুকরো টুকরো কিছু খবর বেরোচ্ছে রিমান্ডে, তার সাথে জোড়া দেয়া যাচ্ছে না। আরো যদি বিস্তারিতভাবে তারা জানাতে পারতেন যে কিভাবে তারা কোন পথ দিয়ে গেলেন, যেতে না পেরে তারা কিভাবে আবার ফিরে আসলেন, এই পুরো বিবরণটা জানতে পারলে আরো ইন্টারেস্টিং হতো কাহিনীটা। কিন্তু যতটুক জানা গেল, এবং তাদের তো সেই ছবিগুলি দেখা গেছে যে তারা ট্রলার থেকে নামছেন, সেই ছবিও কিন্তু আছে। তো এটা মোটামুটি বোঝা গেছে যে তারা ট্রলারে করে ভেসে বেড়াইছেন। তারা বাংলাদেশের কোনো ভূখণ্ড আর তারা নিজেরা নিরাপদ মনে করেনি। শেখ হাসিনা তার 15 বছর শাসনে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে এই ভূখণ্ড তারা নিজেরাই ত্যাগ করেছে, এই ভূখণ্ড তাদের জন্য আর নিরাপদ না, এটা নিজেরাই তৈরি করেছেন। কেউ তাদেরকে ধাওয়া করেছে, তাদেরকে মারতে মানে তাড়া করেছে, বিষয়টা তেমন না। এটাও হচ্ছে শিক্ষা যে স্বৈরশাসন কায়েম করলে তার যদি পতন ঘটে তাহলে কি পরিণতি হয়। অন্তত সালমান এফ রহমান আর আনিসুল হকের এই 7 দিন সাগরে ভেসে থাকার কাহিনী প্রকাশ হওয়ার পর এটাও থেকে যদি কেউ শিক্ষা নেয় তাহলে অন্তত ভবিষ্যতে অন্তত আর যাই হোক না কেন এই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করার কেউ চেষ্টা করবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।